কে আপনি? আমাকে এখানে তুলে এনেছেন কেন? আমি এখন কোথায়? হু আর ইউ? কেউ কথা বলছেন না কেন? আমার চোখের বাঁধন খুলে দিন প্লিজ। এতক্ষণ যে কথা বলছিল সে আমাদের গল্পের নায়িকা রিয়া। এই চুপ কেন? কথা বলবি না? তোর সাহস কি করে হয় আমাকে রেখে অন্যজনকে বিয়ে করার? কে আপনি? আর আমাকে এইভাবে বেঁধে রেখেছেন কেন? প্লিজ আমার চোখের বাঁধনটা খুলে দিন। রিয়ার কথা মতো ছেলেটি তার চোখের বাঁধন খুলে দিল। এইবার বলেন কে আপনি? কি বলছো তুমি? আমাকে চিনতে পারছো না? রিয়া ছেলেটির দিকে ভালোভাবে তাকিয়ে দেখে অবাক হয়ে গেল, কারণ ছেলেটি আর অন্য কেউ না, সেটা হচ্ছে সজীব। তাদের বাসার পাশে তার বাসা, তার 1 ক্লাস সিনিয়র। তারা একই কলেজে পড়তো। দেখে পাগল পাগল লাগতো আর কেমন যেন। তার বর্ণনা দেই, সে ছিল 6 ফুট লম্বা, ফর্সা, চুলগুলো বড় বড় আর চাপদাড়ি। তাকে দেখে যে কোনো মেয়ে ক্রাশ খাবে। কিন্তু সে এতদিন কোথায় ছিল, আর আজ রিয়ার বিয়ে, সেটা ও কিভাবে জানলো সেটাও রিয়া বুঝছে না। আপাতত এইটুকু জানলেই হবে। এখন গল্পে ফিরি। আপনি আর আমাকে এভাবে তুলে এনেছেন কেন? আগে তার সাথে কিছুদিন কথা হয়েছিল, তাই একটু একটু চেনা। তোর সাহস কি করে হয় আমাকে রেখে অন্যজনকে বিয়ে করার? কেন? আমি বিয়ে করতে পারবো না? আমি যে ছেলেকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে হচ্ছে, এতে আপনার সমস্যা কোথায়? না, তার সাথে তোর কখনো বিয়ে হবে না। তোকে শুধু আমি ভালোবাসি, আর এটাই আমার সমস্যা, বুঝেছিস? কি বলছেন এসব? আজ আমার বিয়ে আর আপনি এখন এই কথা বলছেন? আর আপনি তো একটা পাগল। আর আমি কখনোই আপনাকে ভালোবাসতে পারবো না। আসলে আমাকে পাগল বলার একটা কাহিনী আছে, সেটা পরে শুনলেই চলবে। কি আমি পাগল? বলে পেছন থেকে কি যেন একটা বের করলো, আর সেটা দেখে আমার গলা শুকিয়ে গেল, কারণ সজীবের হাতে যেটা ছিল সেটা হচ্ছে পিস্তল। তো কি বলছিলি, আমাকে ভালোবাসবি না? কখনই না, আমি শুধু হৃদয়কে ভালোবাসি। কথাটা শোনার পর আমার চোখ আগুনের মতো লাল হয়ে গেল, আর হাতের পিস্তলটা নিয়ে রিয়ার সামনে বরাবর গুলি করলাম। গুলির আওয়াজ শুনে রিয়া চিৎকার করতে লাগলো। মনে করেছে তাকেই গুলি করেছি, কিন্তু না, তাকে গুলি করিনি। কিন্তু না, তাকে গুলি করেনি। তাহলে কাকে করলো সেটা দেখার জন্য রিয়া মাথা উঁচু করে দেখতে গেল। তখনই আমি রিয়ার গাল দুহাত দিয়ে ধরে রিয়ার ঠোঁটে কিস করতে লাগলাম। রিয়া বোকার মতো হয়ে গেল। তার সাথে কি হচ্ছে এখনো বুঝতেই পারছে না। রিয়া আমাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তার হাত বাঁধার কারণে সে পারছে না। রিয়ার ঠোঁট দিয়ে রক্ত বের হয়েই যাচ্ছে, তাও রিয়াকে ছাড়ছি না। রিয়া তো ভয় পেয়ে গেল। তার সাথে হচ্ছেটা কি? 30 মিনিট পর আমি রিয়ার ঠোঁট ছাড়লাম। রিয়া মাথাটা উঁচু করে আমাকে বলল, আপনি কি পাগল? আমার ঠোঁট দিয়ে রক্ত বের করে দিলেন। আচ্ছা আচ্ছা, সরি, চুপ করো, কোনো কথা হবে না। জি। কিন্তু রিয়া সজীবের কোনো কথা না শুনে কান্না করিয়ে যাচ্ছে। আর সজীব রিয়ার রক্ত দেখে পাগল হয়ে গেল। ভালোবাসার মানুষের যদি কষ্ট হয় তাহলে কেউ ভালো থাকতে পারে না। তাই সজীবও পারল না। সজীব কি করবে বুঝতেই পারছে না। কি পরে এসেছো এইসব? হুম, অন্য কিছু পরে আসতে পারোনি? আজ আমার বিয়ে, তাই শাড়ি পরে আছি। এই চুপ! আর একবার যদি বিয়ের কথা মুখে শুনি, খুন করে ফেলবো। আমার কথা শুনে ভয় পেয়ে আর কিছু বলল না। আমি রিয়ার ঠোঁটের দিকে এগিয়ে গেলাম। এই কি করছেন আপনি? বললাম না কোনো কথা বলবে না। রিয়া কিছু বলল না, কারণ সে জানে রিয়ার কোনো কথাই সে শুনবে না। তবে সজীবের গোষ্ঠী মনে মনে উদ্ধার করে দিচ্ছে। সজীব আর কোনো উপায় না পেয়ে তার শার্ট দিয়ে রিয়ার ঠোঁটে লেগে থাকা রক্ত সব মুছে ফেললো। রিয়া তো সজীবের কাণ্ড দেখে অবাক হয়ে যায়। রিয়া বলল, আচ্ছা, এইবার তো আমাকে ছেড়ে দিন। আমার বিয়ের সময় হয়ে যাচ্ছে। মা বাবা আমাকে খুঁজছে। সেটা তো আর কখনো হবে না। মানে? মানে হচ্ছে আমি ছাড়া অন্য কারোর সাথে বিয়ে হবে না তোমার। ইস, বললেই হলো নাকি? হুম, আমি যেটা বলবো সেটাই হবে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে। রিয়া মুখে বলছে কিন্তু মনে মনে অনেক খুশি, কারণ সে হৃদয়কে বিয়ে করতে চাচ্ছে না। বিয়ে কার সাথে করবে? কেন? আমার বরের সাথে। কিন্তু সে তো নেই। নেই মানে? আমি তাকে উগান্ডায় পাঠিয়ে দিয়েছি। হোয়াট? তাকে আমি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি, আর এমন কাজ করেছি যাতে সে আর দেশে আসতে না পারে। তাহলে এখন আবার কি হবে?
বলে রিয়া ন্যাকা কান্না করতে লাগলো, কিন্তু মনে মনে অনেক খুশি হয়েছে। সেটা তো সজীবকে বুঝতে দেয়া যাবে না। আচ্ছা, আমরা এখন কোথায়? বিশাল এক জঙ্গলের মধ্যে। কি? আমার অনেক ভয় লাগে জঙ্গলে। আরে পাগলি, ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। সেইটাই তো বেশি ভয়। কি বললে? না না, কিছু না। আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে খেতে দিন কিছু প্লিজ। এই জঙ্গলের মধ্যে খাবার কোথায় পাবো? সেটা আমাকে নিয়ে আসার সময় মনে ছিল না? আচ্ছা, ফল আছে, খাবে? তাড়াতাড়ি নিয়ে আসুন। বলেই আমি বাইরে চলে আসলাম। আর বাইরে আসতেই বন্ধুদের সাথে দেখা। কি রে, কোথায় যাচ্ছিস? এই তো একটু বাজারে যেতে হবে। তো তোরা কেমন আছিস? ভালোই, তোকে তো এখন দেখাই যায় না। কোথায় থাকিস? কোথায় আবার থাকবো, বাসায়। আমি কি বলছি তুই পুকুরে থাকিস? আচ্ছা, বাদ দে এসব, পরে কথা হবে। ওকে, বাই। তারপর ওদেরকে বিদায় দিয়ে ফল কেনার জন্য সোজা বাজারে চলে গেলাম। আর এদিকে রিয়া ভাবছে সে আজ কোন বিপদে পড়েছে। অন্য কোথাও হলে সে এতক্ষণে পালিয়ে যেত, কিন্তু এই জঙ্গলের জন্য যাবে না। কারণ রিয়া ছোটকাল থেকে জঙ্গল ভয় পায়। এইসব কথা ভাবতে ভাবতে দেখলো গুন্ডাটা চলে এসেছে। এই নাও। আমার তো হাত বাঁধা, কিভাবে খাবো? আমি কিভাবে বলবো? আচ্ছা, আমার হাতের বাঁধন খুলে দিন। কক্ষনো না। হাজব তো, তাহলে আমি কিভাবে খাবো? আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। অনেক ক্ষুধা লেগেছে, তাই কিছু বললাম না। দিন। কিন্তু কিছুক্ষণের মধ্যে রিয়ার ক্ষুধা মিটে গেল গুন্ডাটার কাণ্ড দেখে। কারণ সে তার ঠোঁটে করে আপেলটা নিয়ে রিয়ার বরাবর আসছিল। এই থামেন, আমি খাবো না। কেন? আমার খিদে নেই। ও আচ্ছা, ঠিক আছে, আমি একাই খাই। বলে গুন্ডাটা আমার সামনে থেকে খেতে লাগলো। কি যে করি, খিদেও লেগেছে আমার। আর গুন্ডাটাও যেভাবে দিতে চাচ্ছে, সেটা আমি মরে গেলেও খাবো না। আর এইদিকে সজীব খেয়ে রিয়ার থেকে একটু দূরে বসলো সোফার উপরে। রুমের মধ্যে মোমবাতি আলো জ্বলার কারণে ঠিকভাবে দেখতে পাচ্ছে না গুন্ডাটা কোথায়। কিছুক্ষণ পরে ক্ষুধার জ্বালায় থাকতে না পেরে রিয়া, ওই হ্যালো মিস্টার, কোথায় আপনি? আজব তো, কোথায় গেল? অন্ধকার রুমে, আমার ভয় করছে। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? কিন্তু কেউ কথা বলছে না। রিয়া এবার ভয় পেয়ে কান্না করতে লাগলো। রিয়ার কান্না শুনে পাশের রুম থেকে সজীব দৌড়ে তার কাছে আসলো। কি হয়েছে পাগলি, তুমি কান্না করছো কেন? কান্না করছি কেন সেটা কি আপনি জানেন না? ও, তোমার ক্ষুধা লেগেছে, তাই তো? হুম। দিব, তবে সেই আগের ভাবেই। ক্ষুধার জ্বালায় আর কিছু বললাম না। দেন। সজীব তো মহা খুশি। তারপরে দেখলাম গুন্ডাটা তার মুখে একটা আপেল নিয়ে আমার কাছে এগিয়ে আসলো। ক্ষুধা লাগার কারণে আমি কিচ্ছু বললাম না। ও একেবারে আমার ঠোঁট বরাবর চলে এসেছে। কোনো উপায় না পেয়ে আমি তার ঠোঁটের কাছে গিয়ে আমার ঠোঁট দিয়ে আপেলটা কামড় দিলাম। আপেলটা কামড় দেওয়ার সময় তার ঠোঁটের সাথে আমার ঠোঁট লেগে গেল। এইভাবে 4টা আপেল খেলাম। পৃথিবীতে এমনভাবে কেউ আপেল খেয়েছে কিনা সেটা আমি জানি না, তবে আজ আমি এই গুন্ডাটার কাছ থেকে সেটাই শিখলাম। থ্যাঙ্কস। কেন? এমন একটা স্পেশাল মুহূর্ত দেওয়ার জন্য। শালা লুচু, একা একটা মেয়েকে পেয়ে সুযোগে যত ব্যবহার করে নিলি। কিছু কি বললে? কই না তো। আচ্ছা, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হবেন মানে? ও সরি, তোমাকে মিথ্যা বলেছি। আমরা এখন আমার বাসায় আছি, কোনো জঙ্গলে নেই। কি, আমার সাথে এত বড় মিথ্যা কথা বলেছেন? আগে জানলে আমি তখনই পালিয়ে যেতাম। সেই জন্যই তো তোমাকে বলিনি বেবি। হোয়াট বেবি? মানে বাবুর আম্মু। কে বাবুর আম্মু? আমার সামনে যে বসে আছে, তবে এখনো হয়নি, তবে আজই হয়ে যাবে। মানে? মানে আজ আমাদের বিয়ে। কি? এই বিয়ে আমি কখনোই মেনে নিব না। তুমি না মানলেও চলবে, আমি তো মেনে নেব। দেখেন ভাইয়া, আমি আপনার পায়ে ধরি, প্লিজ আমার এমন সর্বনাশ করবেন না। এই, তোর ভাইয়া গে? হ্যাঁ, আমি কোন জন্মের ভাইয়া তোর? রেগে যাওয়ার কারণে সজীবের চোখ লাল বর্ণ হয়ে গেছে। তাই দেখে রিয়ার গলা শুকিয়ে গেছে। সরি, আর কখনো বলবো না। মনে থাকে যেন। জি, একটা কথা বলবো। আর একটা কথা কেন, কিছুক্ষণ পরেই তুমি আমার বউ হয়ে যাবে। একটা কেন, যত ইচ্ছে বলো। ব্যাটা গুন্ডা বলে কি, তাকে আমি কখনোই বর হিসেবে মেনে নেব না। কি বললে? না মানে বলছি,
আমি একটু জল খাবো। আচ্ছা বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি তো বসে আছি, উঠে তো দাঁড়াতে পারবো না, যেভাবে আমাকে বেঁধে রেখেছেন। তুমি পালিয়ে যাবে বলেই তো বেঁধে রেখেছি। আচ্ছা এইবার খুলে দেন, আমি পালাবো না। সত্যি তো? হুম। তারপরে আমি রিয়ার বাঁধন খুলে দিলাম। বাসলাম, মেয়েটা আমাকে যেভাবে বেঁধে রেখেছিল মনে হচ্ছিল আমি কোনো চোর। কিছুক্ষণ পরে আমি একটা গ্লাসে করে জল নিয়ে আসলাম। এই নাও জল। তারপরে রিয়া জল খেতে লাগলো। জল এখনো খাওয়া হয়নি। হঠাৎ করে ওই বেটা আমাকে কিস করতে লাগলো। আমার মুখে জল থাকার কারণে কোনো কথাই বলতে পারলাম না, কিন্তু এই বেটা আমার ঠোঁট কামড়ে ধরে আছে। আল্লাহ গো, আমি কোন বিপদে পড়লাম। প্রায় 10 মিনিট পর আমাকে ছেড়ে দিল। এই, আপনি কি মানুষ নাকি অন্য কিছু? কেন? আমাকে দেখে কি মনে হয়? আমাকে দেখে আস্ত একটা লুচু মনে হয়। ইস, নিজের বরকে কি কেউ এইভাবে বলে? ওই, কে আমার বর? আমি তোমার বর, বুঝলে? আর তার সার্টিফিকেটটা কিছুক্ষণ পরেই পেয়ে যাব। কোনো জন্মেও পাবেন না। সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। এই তো, এই সুযোগ। ওই বেটা যখন বাথরুমে ঢুকবে তখন আমি পালিয়ে যাব। কি পালিয়ে যাওয়ার চিন্তা করছো নাকি? না না, তা করবো কেন? সেটা কখনো মনেই করবে না। তারপরে যেই বাথরুমের মধ্যে ঢুকেছে আমিও এই সুযোগে বের হয়ে আসার জন্য যেই দরজার হাত দিলাম তখনই অ্যালার্ম বেজে উঠলো। আর ওই বেটা গুন্ডাটাও বের হয়ে আসলো। তার দিকে তাকিয়ে আমার চোখ বড় বড় হয়ে গেল, কারণ তার শরীরে একটা টাওয়াল ছাড়া আর কিছুই ছিল না। তার বুকে ঘন কালো লোম দেখা যাচ্ছে। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে তার লোম দেখে ক্রাশ খেত। এই মেয়ে, তুমি আমার কথা বুঝো না? তোমাকে নিষেধ করেই গেলাম আর তুমি। আমি তো বাইরে যেতে চাচ্ছিলাম। থাক, আর মিথ্যে বলা লাগবে না। আমার সাথে চলো। কোথায়? বাথরুমে। কেন? কারণ তুমি আবার পালিয়ে যাবে তাই। না, আমি আর পালাবো না। আর কোনো কথা শুনতে চাই না। এই বলে ব্যাটাটা আমাকে কোলে করে বাথরুমে নিয়ে গেল। এইখানে আমি কি করব? আমি গোসল করব, তা তুমি দেখবে। আমার লজ্জা লাগছে, প্লিজ আমাকে যেতে দিন। আরে বরকে দেখতে লজ্জা কিসের? কোনো কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আর না করলে বুঝতেই তো পারছো। না না, আর থাক, আমি কিচ্ছু করছি না। কি ছেলে রে বাবা, একটু লজ্জা নেই? মনে মনে বললাম, ওই বেটা গোসল করেছে আর আমি চোখ বন্ধ করে আছি। আমাকে পিছনে ঘুরতেও দিচ্ছে না। বেটা বলে আমার মুখ দেখবে আর গোসল করবে, তাই আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার ঠান্ডা লাগছে, কেন বুঝতে পারছি না তো। চোখ খুলে দেখি গুন্ডাটা জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। এই করছেনটা কি? কেন দেখতে পাচ্ছ না? আমাকে ভিজিয়ে দিলেন কেন? হ্যাঁ রে বউ আর বর তো একসাথেই গোসল করে, তাই না? দেখেন, আমি কিন্তু আপনার বউ না। না, তবে হতে কতক্ষণ? আমি আর কিচ্ছু বললাম না, কারণ আমার কথা কিছুতেই শুনবে না। আচ্ছা এবার আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরো তো, আমার ভীষণ ঠান্ডা লাগছে। মানে? বাংলা বুঝো না? হুম। আমি বলছি আমরা এখন রোমান্স করব। কখনোই না। তুমি করবে না, কিন্তু আমি তো করব। আর আমাকে জোর করে করতে হলে আমি কি করব সেটা তুমি ভালো করেই জানো। আমি আর কোনো কথা না শুনে তাকে সাথে সাথে জড়িয়ে ধরলাম, কারণ ব্যাটা লুচুকে বিশ্বাস নেই। এই তো আমার লক্ষ্মী সোনা, আমার কথা কত সুন্দর করে শুনছে। তারপর দুজন গোসল শেষ করে বাইরে বের হলাম। রিয়াকে নিয়ে আমার রুমে চলে গেলাম। আমার রুমে রিয়া এসে তো হাঁ হয়ে গেল, কারণ আমার রুমে শুধু তার ছবি। সে এত ছবি কোথায় পেল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আর ছবিগুলো অনেক জায়গায় তোলা, কিন্তু বেশি দিন আগের ছবি না। তার মানে সে আমাকে কিছুদিন আগে থেকে ফলো করে। আজ আমাকে তুলে নিয়ে এসেছে। এখন কি করে বাসে যেতে পারবো? এই কি ভাবছো? ভাবছি, আপনি তো আমাকে ভিজিয়ে দিলেন, এখন আমি কি করব? কেন আমার জামা কাপড় পরবে? উপায় না পেয়ে আর কি করব? ওই গুন্ডাটার কাপড় পরতে হবে এখন। আচ্ছা দেন। তারপরে গুন্ডাটা তার আলমারি থেকে একটা শার্ট আর একটা প্যান্ট দিল। এই নাও, এইগুলো পরো। এগুলো আমি পরবো? তাছাড়া এখন আর কোনো উপায় নেই। বিকেলে গিয়ে তোমার সব কিছু নিয়ে আসবো, এখনকার মতো। আচ্ছা, আপনি এবার বাইরে যান, আমি চেঞ্জ করব। বারে, বরের সামনে চেঞ্জ করলে সমস্যা কোথায়? যা শুনেছো তাই, আমি কোথাও যাব না, এইখানেই থাকবো। প্লিজ বোঝার চেষ্টা করেন। যেতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত?
আমাকে একটু চুমু দিতে হবে। কি? কখনোই না। তাহলে আমিও যাব না। কি যে করি, হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন জায়গায় পাঠালে? কোনো উপায় না পেয়ে বললাম, আচ্ছা আসেন এদিকে। আমার বলতে যতটুকু দেরি, কিন্তু তার আসতেও এত দেরি হয়নি। আচ্ছা চোখ বন্ধ করুন। কেন? আমার লজ্জা করে। আচ্ছা। গুন্ডাটা চোখ বন্ধ করলো, আর আমিও কি বিপদে পড়ে গেলাম, আর তার কপালে একটা চুম্মা দিলাম। এইটা কি হলো? কেন চুম্মা দিলাম? এইভাবে না। বলে ব্যাটা আমার ঠোঁট তার ঠোঁট রেখে আমার ঠোঁটের 12টা বাজাতে লাগলো। এতক্ষণ থেকে এইটাই বুঝলাম যে এই পাগলের কাছ থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না। 20 মিনিট পরে আমাকে ছেড়ে দিল। এটা চুম্মা, বুঝলে? বলে শয়তানি হাসি দিয়ে বাইরে চলে গেল সজীব। রিয়া সজীবের ড্রেস পরেই বাইরে আসলো। দেখে সজীব সোফার উপরে বসে টিভিতে খবর দেখছে, আর খবরে যেটা দেখছে সেটা রিয়াকে নিয়েই, মানে রিয়াকে দেখাচ্ছে। আচ্ছা, আপনারা হয়তো রিয়ার ব্যাপারে কিছুই জানেন না। আচ্ছা চলুন জেনে আসি রিয়ার সম্পর্কে। আমি নীলান্তিকা আহমেদ রিয়া, বাবা মায়ের একমাত্র রাজকন্যা। আমার বাবা পুলিশ কমিশনার, আর পুলিশ হওয়ার কারণে আমাকে কিডন্যাপ করার কথা বলেছে। শুনেন, আমার বাবা একজন পুলিশ। যদি আমার বাবা জানতে পারে তাহলে আপনাকে কখনোই ছাড়বে না। সেটা জানার আগে তার একটা নাতিন হয়ে যাবে। মানে? মানে আমার শ্বশুর জানার আগে আমার কিউট একটা মেয়ে হয়ে যাবে। আপনি কি পাগল? কেন? এই যে আপনি সবসময় একটু না একটু বেশিই বুঝেন। সেই জন্যই তো তুমি আমার হলে। আল্লাহ গো, কার কাছে আসলাম আমি? আচ্ছা, তোমার কি কি লাগবে বলো, আমি এখন মার্কেটে যাব। আমার কিছু লাগবে না, আমি বাসায় যাব। সেটা তো যাবই, কিন্তু 1 বছর পরে। 1 বছর পরে কেন? কারণ আমাদের সাথে লতাও যাবে, তাই। লতা কে? ওই যে বললাম না, আমাদের একটা কিউট মেয়ে হবে, তার নাম রাখবো লতা। আল্লাহ গো, কি হলো? আমি পাগল হয়ে যাব। কিছুই হওয়া লাগবে না, শুধু আমার হয়ে থাকলেই হবে। আচ্ছা আপনি বাইরে যান তো, আমি একটু একা থাকবো। আচ্ছা, তবে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না। যান এবার আপনি। তারপরে গুন্ডাটা চলে গেল, আর আমি অন্য কোনো চিন্তা না করে বাসার মধ্যে ঘুরতে লাগলাম। এত বড় বাড়ি, রাতে তুলে এনেছিল, তাই কিছুই বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। এইভাবে 2 ঘন্টা ধরে বাসার মধ্যে ঘুরতে লাগলাম। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু গুন্ডাটা এখনও আসছে না কেন? ভয় লাগছে আমার। হঠাৎ কারেন্ট চলে গেল, আমি তো ভয়ে শেষ। এখন অন্ধকারে কিভাবে থাকবো? আর কিছু না ভেবে লাগালাম চিৎকার করে কান্না করতে। তখন শুনতে পেলাম বাইরে থেকে কে যেন দরজা খুলছে। আমি দৌড়ে গিয়ে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছি। এই রিয়া, রিয়া, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? তার কথা শুনে বুঝলাম এটাই সে গুন্ডাটা, তাই আর কোনো ভয় লাগলো না। এই, কি হয়েছে তোমার? আপনি সেই কখন গেছেন? আমার একা বাসায় থাকতে ভয় লাগে। সেটা আমাকে আগে বলবে তো। আমি কোনো কিছু বললাম না। আচ্ছা চলো ভেতরে এখন। তারপরে দুজনে ভেতরে চলে আসলাম। এই দেখো, তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি। আমার কিছু লাগবে না, আমি বাসায় যাব। এই চুপ, আর একবার বাড়ির কথা বললে খুন করে ফেলবো। বলে আমি রিয়ার গলা চেপে ধরলাম। রিয়া নিঃশ্বাস না নিতে পেরে কাঁসতে লাগলো। তখনই আমি রিয়াকে ছেড়ে দিলাম। দেখলাম রিয়া হাঁপাচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে রিয়ার। আমি দৌড় দিয়ে জল নিয়ে আসলাম, তারপর রিয়াকে জল খাইয়ে দিলাম। কি ভেবে যে কি করে ফেলি কিছুই বুঝতে পারি না। কিছুটা দূরে গিয়ে কাঁচের টেবিলের ওপর বাড়ি দিলাম, সাথে সাথে আবার হাত কেটে অনেক রক্ত বের হতে লাগলো। তাও কোনো কিছু না দেখে দেয়ালে আরও ঘুষি দিতে লাগলাম। তখনই রিয়া এসে, কি করছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেলেন? এই হাত তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই একে তো কষ্ট পাওয়াই লাগবে, বলে আবারও ঘুষি দিতে লাগলাম। আমি তার হাত ধরে নিয়ে এসে সোফায় বসিয়ে দিলাম। এখানে বসেন। আর বাসায় ড্রেসিং করার কিছু আছে? না, লাগবে না। তুমি আগে বলো, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না? আপনি কি পাগল? প্লিজ বলেন কোথায় আছে, এসব কথা পরে বলেন। না, তুমি আগে বলো, তারপরে আমি বলছি। আল্লাহ, কোন ছেলের পাল্লায় পড়লাম আমি? আগে বলতে বলেছি। আচ্ছা আমি কোথাও যাব না, এবার বলেন। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আচ্ছা, এবারে আমাকে জড়িয়ে ধরো। কি? আমি পারবো না। তাহলে আমিও বলবো না। গুন্ডাটা রক্ত বের হয়েই যাচ্ছে, কিন্তু তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আমিও আর কিছু না বলে তাকে জড়িয়ে ধরলাম। আচ্ছা এবার বলেন। আমার রুমে টেবিলের উপর রাখা আছে।
রিয়া আর কোনো কথা না শুনে সজীবের রুমে দৌড়ে চলে গেল। সজীবের রুমে গিয়ে ড্রেসিং দিয়ে এসে সজীবের হাতে ব্যান্ডেজ করে দিল। আমার না অনেক ভালো লাগছে। ভালো লাগছে মানে? এই যে আমার হাত না কাটলে তো তুমি এইভাবে আমার যত্ন নিতে না। আপনি কি সত্যি পাগল? শুধু তোমার জন্য। আচ্ছা, বাসায় কি খাওয়ার কিছু আছে? না, আচ্ছা আমি বাইরে গিয়ে খাবার কিনে আনছি। আপনার কোথাও যাওয়া লাগবে না। বাসায় কি কাঁচা বাজার আছে? হুম। রান্নাঘর কোন দিকে বলেন, আমি রান্না করছি। না না থাক, তোমাকে রান্না করা লাগবে না, আমি বাইরে থেকে কিছু কিনে আনছি। বেশি কথা বলবেন না, চুপচাপ শুয়ে থাকেন। তারপর সজীব আরো কিছু বলল না। রিয়া রান্নাঘরে চলে গেল। যা যা ছিল তাই রান্না শেষ করে সজীবের রুমে গেল। রিয়া রুমে গিয়ে দেখলো সে ঘুমিয়ে পড়েছে। সজীবের গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে দেখলো সজীবের অনেক জ্বর এসেছে। রিয়া এখন কি করবে কিছু বুঝতে পারছে না, কিন্তু বাসায় তো ঔষধও নেই, কি করবে এখন এইসব ভাবতে থাকে রিয়া। আবার এই পোশাকে তো বাইরেও যেতে পারবে না, কি করবে এখন যে কিছু বুঝতেই পারছে না। তখনই মনে পড়লো সজীব তো কাল রাতে মার্কেটে গিয়েছিল। দেখলো ব্যাগগুলো পাশেই রাখা ছিল। ব্যাগ থেকে বের করে দেখতে পেল 3টা কালো বোরখা আর কিছু জামা কাপড়। তাড়াতাড়ি বোরখা পরে বাইরে চলে গেল। বাসার নিচেই ফার্মেসির দোকান ছিল, তাই সেখান থেকে ঔষধ নিয়ে আবার চলে আসলো। তখন রিয়ার একটা কথা মনে পড়ছিল। গুন্ডাটাকে একা রেখে কোথাও যাওয়া যাবে না। একদিনই তার উপর কেমন মায়া জমে গেছে। ওষুধ নিয়ে তার কাছে আসলাম। আই ওঠেন, এবার কিছু খেয়ে ওষুধ খেয়ে নিন। কিন্তু সজীবের কোনো শব্দ পেল না। রিয়া কিছুটা ভয় পেয়ে তার মাথার উপরে হাত দিয়ে ডাকতে গেল। কিছুক্ষণ পর সে চোখ খুলল। কিছু খেয়ে নিন। সজীব ঘুম থেকে উঠে খেতে গিয়েও খেতে পারল না, কারণ তার হাতে তো ব্যান্ডেজ করা। রিয়া সেটা বুঝতে পেরে তাকে খাওয়ানোর জন্য তার মুখের সামনে খাবার নিয়ে গেল। নিন, খেয়ে নিন। বিশ্বাস করো রিয়া, তোমাকে অনেক ভালোবাসি। তুমি কোথাও যেও না আমাকে ছেড়ে, না হলে আমি মরেই যাব। আচ্ছা, আমি কোথাও যাচ্ছি না, এখন খেয়ে নিন। তারপরে সজীব আর কিছু বলল না। খাওয়া শেষ করে ওষুধ খাইয়ে দিলাম। ওষুধ খেয়ে ঘুমিয়ে গেল। বুঝলাম না এই মানুষটা এমন কেন, কিভাবে একজনকে এত ভালোবাসতে পারে। দেখলাম সে ঘুমিয়ে গেছে। হঠাৎ তার বিছানার পাশে একটা ডায়েরি দেখলাম। সেটা হাতে নিয়ে তার পাশে বসে পড়তে লাগলাম। ডায়েরির প্রথম পৃষ্ঠাতেই আমার নাম দেওয়া, তাই পড়ার ইচ্ছাটা একটু বেশি কাজ করছে, তাই পড়তে লাগলাম। আমি সজীব সেন, লেখাপড়া শেষ করে বর্তমানে ঘুরে বেড়াই। বাবা মা আছে কিন্তু তাদের ভালোবাসা কখনো পাইনি। তারা দেশের বাইরেই থাকে সব সময়। আমার দেশে থাকতে ভালো লাগে, তাই এইখানেই থাকি। তেমন ভালো কোনো বন্ধু নেই, যারা আছে তারা শুধু আমার টাকা আছে বলেই আছে। একা একা থাকতে এখন আর খারাপ লাগে না। কিন্তু হঠাৎ একদিন একটা মেয়েকে রাস্তায় একজন বৃদ্ধাকে সাহায্য করতে দেখি। তাকে সবার থেকে একটু আলাদা মনে হয়, তাই তার সম্পর্কে জানার জন্য খোঁজ নিলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম তার নাম রিয়া, আমার পাশের গলিতে থাকে। আস্তে আস্তে তাকে ভালো লাগতে শুরু করে, আর ভালো লাগা থেকে কবে যে ভালোবেসে ফেলেছি তা বুঝতেই পারিনি। তাই তাকে ভালোবাসার কথাটা বলার জন্য তার কাছে যাই, কিন্তু সে অন্য একটা ছেলেকে ভালোবাসতো। তার সাথে সুখে থাকবে বলে আমি না বলা ভালোবাসার কথা আমার মনের মধ্যেই রাখলাম। কিন্তু একদিন জানতে পারলাম সেই ছেলেটা প্লে বয়। তখন আবার রিয়ার কথা ভেবে অনেক কষ্ট পেলাম। তখনই আমি রিয়াকে ফোন দিলাম আর তার সাথে কথা বললাম যে তার বফ একটা খারাপ ছেলে। কিন্তু রিয়া সেটা না শুনে আমাকে অনেক অপমান করে। তাই আমি তার ফোনে তার বফের ছবি দিয়ে সিমটা বন্ধ করে রেখেছিলাম। তার মানে এই সেই ছেলে যার জন্য আমি একটা খারাপ ছেলের হাত থেকে বেঁচে গিয়েছিলাম। ওই ছেলেকে কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। এইসব কথা বলে রিয়া আবার পড়তে লাগলো। এইভাবেই চলছিল আমার জীবন। একদিন একটা মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা নীল শাড়ি দেখে দাঁড়িয়ে পড়লাম, কারণ যে নীল শাড়িটা কিনছিল সেটা রিয়া ছিল। কিন্তু সে না কিনেই চলে গেল। পরে আমি ভেতরে গিয়ে জানলাম যে সেই শাড়িটা তারা অন্য কাস্টমারের কাছে বিক্রি করে দিয়েছে। আমি তাকে অনেক বুঝিয়ে নিয়ে আসলাম, কিন্তু ততক্ষণে রিয়া চলে গিয়েছিল। নীল শাড়ির সাথে নীল কাঁচের চুড়িও কিনেছিলাম, যদি কখনো তার সাথে দেখা হয় তখন তাকে দিয়ে দেব, কিন্তু সেটা আর হলো না। সেই দিন রাতে মা আমাকে ফোন দিয়ে আমেরিকা যেতে বলল। বাবা নাকি অসুস্থ, তাই আমি চলে গেলাম। কিন্তু না, আমাকে মিথ্যা বলে তারা আমাকে আমেরিকায় নিয়ে আসলো, আর তাদের বিজনেস পার্টনারের মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়ার কথা বলল। কিন্তু আমি না করে দেই
এবং বলি আমি একটা মেয়েকে ভালোবাসি। কিন্তু তারা আমার কোনো কথা না শুনে আমাকে একটা রুমের মধ্যে বন্ধ করে রেখে দিল, আর আমাকে 7 দিন না খাইয়ে রাখে। পৃথিবীতে এমন কোনো মা বাবা আছে কিনা সেটা আমি জানি না, তবে পরে জানতে পারি তারা আমার আপন বাবা মা নয়। আমার বাবা মা অনেক আগেই মারা গিয়েছে। তারা ছিল আমার মামা মামি। আমার সম্পত্তির জন্যই এত ভালো সেজে এসেছে এখনো। রাত দিন বদ্ধ রুমে থাকতে হতো আমাকে, আর না খেয়ে। কিন্তু আমার তেমন খারাপ লাগতো না, কারণ আমার কাছে রিয়াকে দেয়া সেই শাড়ি আর চুড়ি ছিল, সেটা দেখেই রাত পার করতাম। কিন্তু একদিন শুনলাম যে মামা মামি আমাকে মেরে ফেলে আবার সম্পত্তি তাদের নামে করে নেবে। তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। তখন আমি এই সব না ভেবে তাদেরকে সব সম্পত্তি দিয়ে পালিয়ে দেশে চলে আসলাম। যে দেশে কেউ না থাকুক, রিয়া তো আছে, তার সাথেই সারা জীবন কাটিয়ে দিতে পারবো। কিন্তু দেশে এসে শুনলাম রিয়ার নাকি আজ বিয়ে। তখনই মরে যেতে ইচ্ছে করছিল যে যার জন্য এত কিছু ছেড়ে চলে আসলাম সেই আজ অন্য কারো হয়ে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে মনে আসলো যে রিয়া শুধু আমার। যেভাবেই হোক আমি তাকে নিজের করেই নেবই। প্রয়োজনে তাকে জোর করে আমার করে রাখবো। সেই দিন রাতে রিয়াকে তুলে নিয়ে আসলাম। একটা ছেলে আমাকে এত ভালোবাসে, সে আমার জন্য এত কিছু ছেড়ে দিয়ে চলে এসেছে। এই কথা ভাবতে ভাবতে কখন চোখ দিয়ে জল বের হয়ে ডায়েরির উপরে পড়েছে জানতেই পারেনি রিয়া। এসব ভাবতে ভাবতে রিয়া ওখানেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে গুন্ডাটা আমাকে জড়িয়ে ধরে তার বুকের উপর নিয়ে শুয়ে আছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হলো, আজ কেন যেন বিরক্ত লাগছে না। তার পাগলামিগুলো আজ কেন যেন ভালো লাগছে, কিন্তু কেন লাগছে সেটা বুঝতে পারছি না। আমি ওঠার চেষ্টা করেও পারছি না। খিচে করি এখন, অনেক কষ্ট করে বের হয়ে চলে আসলাম। আর এইদিকে সজীব ঘুম থেকে উঠে দেখে রিয়া নেই। আর তখনই এক লাফ দিয়ে উঠে পড়ে। সারা রুমে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তারপর ছাদে যায়, কিন্তু কোথাও পায় না। বারান্দার রান্নাঘরে, টিভির রুমে, কোথাও গিয়ে পায় না। সজীব প্রায় পাগলের মতো হয়ে যায়। মাথা নিচু করে টেবিলের পাশে বসে পড়ে। তখনই বাথরুম থেকে কিসের যেন শব্দ শুনতে পেল। সে তখনই বাথরুমের কাছে গিয়ে শাওয়ারের শব্দ শুনতে পেল। রিয়া, জি, কিছু বলবেন? সজীব যেন অনেক বড় ধাক্কা থেকে বাঁচল। বাইরে আসো তাড়াতাড়ি। সজীবের কথা মতো রিয়া বাইরে আসলো। রিয়াকে দেখে সজীব জড়িয়ে ধরলো আর গালে কপালে চুমু দিতে লাগলো। আর এমন ভাবে জড়িয়ে ধরেছে যেন রিয়াকে তার কাছে থেকে কেউ কেড়ে নিয়ে যাবে। আর রিয়াও সজীবের সাথে সাই দিতে লাগলো। এদিকে সজীব কান্না করছে। এই, আপনি কান্না করছেন কেন? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। সারা বাড়ি তোমাকে খুঁজে কোথাও পাচ্ছিলাম না। আমি তো মনে করছিলাম তুমি চলে গেছো। পাগল, তার জন্য কি কান্না করতে হবে? হুম হুম, আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি কখনোই বুঝবে না। বুঝেছি বলেই তো মেনে নিয়েছি আপনাকে গুন্ডা। কি বললে? বলছি আমি কখনো যাব না আপনাকে ছেড়ে। কি সত্যি? হুম। রিয়ার কথা শুনে সজীব রিয়াকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো আনন্দের সাথে। এই, কি করছেন? পড়ে যাব তো। আরে পাগলি, তুমি পড়বে কেন? তুমি তো আমার বুকের মধ্যেই আছো। আচ্ছা, আপনি কি সারা জীবন এমন পাগলই থাকবেন? আমি এমনই পাগল থাকবো, আর এইভাবেই তোমাকে ভালোবেসে যাব। আমিও সেটাই চাই। কিছু বললে? বলছি এইবার তো আমাকে নিচে নামিয়ে দিন। না, আজ সারাদিন তোমাকে করেই রাখবো। আল্লাহ গো, কি বলে এই গুন্ডাটা? আচ্ছা, তুমি মনে মনে কি বলো কিছুই বুঝি না। কিছু না, আমাকে নামিয়ে দিন প্লিজ। কেন? একটু কাজ আছে। কি কাজ? বলা যাবে না, জরুরি কাজ, প্লিজ যেতে দিন। কি এমন কাজ যে বরকেও বলা যাবে না? আগে বলবে, পরে যেতে দিব। আল্লাহ, এই গুন্ডাটা তো আমার জীবনকে তেজপাতা বানিয়ে দিবে। কি হলো, বলছো না কেন? না, কোথাও না। ও আচ্ছা, চলো ছাদে যাই। এই সকালে ছাদে কেন? সাথে ছাদে যেতে সকাল আর বিকেল লাগে নাকি? এই হ্যালো মিস্টার, এখনো আমি আপনার বউ হইনি। ও তাই তো, আমার তো মনেই নেই। আচ্ছা এখানে দাঁড়াও, আমি আসছি। যান যান। কিন্তু সজীব বলে উঠলো, না না, তুমিও চলো, কারণ আমি তো বলেছি তোমাকে আজ আমি কোলে থেকে নামাবো না। এ না হ্যাঁ। তারপরে সজীব রিয়াকে কোলে করে তার বেডরুমে নিয়ে গেল। আর তখনই একটা ফোন আসলো। 20 মিনিটের মতো কারোর সাথে যেন কথা বললো, আবার আসতেও বললো। আমি তো কিছু বুঝলাম না। আচ্ছা, আপনি কাকে আসতে বললেন?
সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। তাই আমিও আর কিছু বললাম না। কিছুক্ষণ পরে দেখলাম কলিং বেল বেজে উঠলো। এই পাশে কেউ এসেছে। প্লিজ এবার তো আমাকে নিচে নামিয়ে দিন প্লিজ। বললাম না বেশি কথা বলবে না। সজীবের কথা শুনে আমি গাল ফুলিয়ে তার কোলেই বসে থাকলাম। সজীব ব্যাপারটা বুঝে আমার গাল দুটো টেনে টমেটোর মতো লাল করে দিল। এই আমার গাল টানছেন কেন? ইস, আমার বউয়ের গালগুলো এত সুন্দর, তাই না টেনে পারলামই না। এই আবার বউ? বউকে তো বউই বলবো, তাই না বউ? বউ বউ বউ? এই কে আপনার বউ? কেন, তুমি হবে আর এক্ষুনি। মানে? কিছু না বলে ঘণ্টাটা দরজা খুলে দিল। আর দরজার ওপাশে লোকটাকে দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম, কারণ দরজার ওপাশে কাজী সাহেব ছিল। এই নামান আমাকে, লোক এসেছে তো। কেন, তোমাকে তো আগেই বলেছি নামাবো না। কিন্তু কাজী এই বাসে কেন? ওই যে তোমাকে বউ বউ বললে রাগ করছিলে তাই। কিন্তু তার জন্য কাজী কেন? কারণ এখন তোমাকে পার্মানেন্ট বউ করে নিব তাই। আর তুমি রাগ করতে পারবে না বউ বলে ডাকলে। কি? না, আমি কখনই বিয়ে করতে পারবো না। মানে তুমি করবে? তোমার আরও কেউ আছে বিয়ে করবে? তাহলে আমার তাদের সাথেই বিয়ে করেন, আমি পারবো না। বেশি কথা বললে এইখানে থেকে নিচে ফেলে দেবো কিন্তু। ওই না, আমাকে ভয় পেতে দেখে গুন্ডাটা হাসতে লাগছে। এই আপনি এভাবে দাঁত বের করে হাসছেন কেন? তাহলে কি দাঁত বন্ধ করে হাসবো? তাই তো, ভুলে গিয়েছিলাম, দাঁত না বের করলে হাসবি কি করে? রিয়ার এমন ভাব দেখে সজীব আর কাজী সাহেবও হাসতে লাগলো। ওই কাজী, আপনি হাসছেন কেন? কেউ না তো। আচ্ছা এই সব কথা বাদ দিন কাজী সাহেব, এবার আপনি বিয়ের কাজ শুরু করেন। বাবা, কিন্তু পাত্রীকে তো আগে কোলে থেকে নামাও। সেটা আপনাকে দেখা লাগবে না। আপনি বিয়ে পড়াবেন নাকি সেটা বলেন। কাজী যেহেতু হয়েছে, বিয়ে তো এখন পড়াতেই হবে। কাজীর কথা শুনে রিয়া আর কোথাও না তাকিয়ে সজীবের বুক বরাবর তার মুখ ঢেকে রাখলো। সজীব আর কিছু না বলে পাশের সোফায় বসে পড়লো, আর রিয়া এখনো তার কোলেই আছে। আচ্ছা বাবা, তোমার বাবা মার নাম বলো। আর মামনি, তোমার বাবা মার নাম বলো। তারপরে আমরা আমাদের বাবা মার নাম বললাম। তারপরে কাজের কাজ শেষ করে বলল, আচ্ছা বাবা, এইবার বলো কবুল। আলহামদুলিল্লাহ। এইবার মামনি বলো। আবুল আবুল আবুল। মামনি, এমন বলতে হয় না। না, আমি বিয়ে করব না। কেন মামনি? ওই লোকটা ভালো না, পচা। এই কি বললে, আরেকবার বলো। না কিছু না, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। এই তো লক্ষ্মী বউ আমার। শালা লুচ্চা বেটা, বিয়ে করতে বউ বউ কেন শুরু করে দিয়েছে? এই কি বললে? না না কিছু না, আপনি তো আমার একমাত্র বর, আপনাকে কি আমি কিছু বলতে পারি? এই বলে রিয়া সজীবের গলা জড়িয়ে ধরলো। রিয়ার এমন কাণ্ড দেখে সজীবের সব রাগ গলে গেল। রিয়া তো সেটার জন্য এমনটা করলো, কিন্তু বেটা আমার চালাকি ধরে ফেলে। বেটা কাজীর সামনে আমাকে কিস করতে লাগলো। নাউজিবিল্লাহ, এ কোন যুগ আসলো রে বাবা, এখন তো মুরব্বি মানে না। কাজীর কথা শুনে আমি তো লজ্জায় আর তার দিকে তাকাতে পারলাম না। দেখলাম সজীব মানিব্যাগ থেকে টাকা বের করে কাজী সাহেবকে দিল, আর তাকে এখন চলে যেতে বলল হাতের ইশারায়। কাজী বিনা টিকিটে সিনেমা না দেখে চলে গেল। কাজী চলে যাওয়ার পরে আমি জোর করে তাকে ছাড়িয়ে নিব ভাবলাম। ওই মিয়া, আপনার কি লজ্জাশরম বলতে কিচ্ছু নেই? বউয়ের সামনে আবার কিসের লজ্জা? তাই বলে কাজীর সামনে এমন করতে হবে? ছি, আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। কেন, কাজী সাহেবকে বিয়ে করার সময় এমন করেনি? সেটা আমি কি করে জানবো? আচ্ছা এই সব কথা বাদ দিবে, চলো। কোথায়? কোথায় মানে বাসর ঘরে। কে? বাসর মানে? বাসর মানে বুঝো না? বিয়ে করলাম, এখন তুমি আমার বউ, তাই বাসর করতে হবে। দিনের বেলায় কি বাসর হয় নাকি? বিয়ে এখন করলাম তাই বাসরও এখন। তাই বলে দিনে? উফ, এত কথা বলো কেন? বলেই আমি রিয়াকে বেডরুমের মধ্যে নিয়ে গেলাম, কিন্তু রিয়াকে নামাচ্ছি না। এটা দেখে রিয়া হাসতে লাগলো। এই তুমি হাসছো কেন? আপনি তো আমাকে নামাতে পারবেন না, তাহলে বাসর কি করে করবেন? রিয়া এই বলে আরো জোরে হাসতে লাগলো, কিন্তু রিয়ার হাসি বেশিক্ষণ থাকলো না, কারণ তার আগে রিয়ার ঠোঁট বন্ধ করে দিয়েছে সজীবের ঠোঁট দিয়ে।
সজীব রিয়ার ঠোঁট চুষিয়ে যাচ্ছে, আর রিয়া তো তাকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু একটা মেয়ে ছেলের সাথে কিভাবে পেরে উঠবে? আর পেরে ওঠার কথাও না। তাই আমিও আর জোর না করে গুন্ডাটা যা করতে চাচ্ছে করতে থাকুক, আমিও মাঝে মাঝে সাই দেই। কিন্তু এখনো ও ছাড়া কোনো নামই নেই, খিচে করি। তাই কোনো উপায় না পেয়ে তার ঠোঁটে হালকা কামড় দিলাম, আর তাকে কামড় দেওয়ার সাথে সাথে আমার ঠোঁট ছেড়ে দিল। কি হলো এইটা? কই? কামড় দিলে কেন? তো কি করব? এইভাবে কি কেউ কিস করে? আর একটু হলেই তো মরে যেতাম। তো কিভাবে করে? অল্প একটু করে, তা না হলে তো দম বন্ধ হয়ে মরেই যাব। নেক্সট টাইম থেকে আমি আরেকবার এই টাইপের স্ক্রিপ্ট দেখি, তারপর। 10 মিনিট? সজীব কোনো কথা বলছে না। কি এত মিনিট কিস করো? আমি বেঁচে আছি কি করে? মানে? আমি তো টিভির মধ্যে দেখেছি, গুন্ডারা কোনো মেয়েকে 10 মিনিট কিস করতে গেলে সেই মেয়ে মরেই যায়। আমি কি গুন্ডা? তা নয় তো কি, এইভাবে একটা অবলা মেয়েকে পেয়ে তাকে এইভাবে কিস করছেন? হুম হুম। ইস, কি আমার অবলা রে! তোমার বর থাকতে তুমি এই কথা বলবে কেন? আমার বরটাও তো আমাকে মেরেই ফেলতে চাচ্ছে। কিভাবে মেরে ফেলতে যাচ্ছি শুনি? এই যে কিস করে। দেখলাম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু আমাকে কোল থেকে নামালোই না। একটা কথা বলবো? সজীব অন্যদিকে মুখ করে বলল, কি হলো, কথা বলছে না কেন? তাও কোনো কথা নেই। আচ্ছা বাবা, সরি। এইবার তো আমার কথাটা শুনেন। কি কথা বলো? আমার দিকে তাকান। না, এইভাবেই বলো। না, তাহলে বলবো না। আচ্ছা, এইবার বলো। সজীব আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি এইবার চুপ করে থাকলাম। কি হলো বলো? আগে চোখ বন্ধ করুন। না, তুমি আগে বলো। না, আপনি আগে চোখ বন্ধ করুন, তারপরে বলবো। আচ্ছা, এই বলে আমি চোখ বন্ধ করলাম। আমি তো অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে আছি, কিছুই বুঝছে না আমার সাথে কি হলো এখন। আর রিয়া তো আমার কাজ করে যাচ্ছে। এইটা কি হলো? কেন বুঝবেন না? সব তো আমার মাথার উপর দিয়ে গেল। আচ্ছা থাক, কিচ্ছু বোঝা লাগবে না। তবে এটা জেনে রাখেন, আমিও পারি। ইস, তাই নাকি? হুম। তবে এটা দারুণ ছিল। কোনটা? এই যে এত সুন্দর মিষ্টিটা। লজ্জা লাগে না বুঝি আমার? বলে আমার বুকের মধ্যে মুখ লুকালো। ইস, আমার বউটার তো দেখি অনেক লজ্জা। সেটা তো হবেই, সব মেয়েদেরই লজ্জা থাকে। তাই নাকি? জানতাম না তো। আপনি এসব জানলেন কি করে? আপনি তো শুধু... রিয়া বলতে চেয়েও থেমে গেল। আমি শুধু কি? না না, কিছু না। এই ব্যাটা ভূত নাকি? আমার মনের কথা কিভাবে জানলো? রিয়া মনে মনে বলল, কিছু বললে? না। ও আচ্ছা। এইভাবেই তাদের সেই দিনটা পার হলো। পরের দিন সকালে রিয়া ঘুম থেকে উঠে বলল, আচ্ছা, অনেক দিন তো বাসা যায়নি, আর তারাও আমাকে খুঁজে বেড়াচ্ছে, তাই আজ তাদের কাছে ঘুরে আসি আর তাদের এই কথাটা বলি। না, তোমার যাওয়া লাগবে না, তুমি আর আসবে না। আরে পাগল, আসবো না কেন? আপনি তো আমার বর, আর বরের কাছ থেকে কি কেউ দূরে থাকে? সত্যি আসবে তো? হুম বাবা, আসবো। আচ্ছা, সাবধানে যাও, আমিও বের হব এখন। রিয়া তার বাবার বাসার দিকে যেতে লাগলো। এদিকে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বের হলাম। ও, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছি 1 মাস হলো। আর নতুন অফিসে নতুন কলিগদের জন্য মিষ্টি নিয়ে গেলাম। আরে ভাইয়া, মিষ্টি কেন? বিয়ের মিষ্টি। কার বিয়ে ভাইয়া? আমার বিয়ের। কি? আপনার বিয়ে মানে? আপনি কবে বিয়ে করেছেন? আগামীকাল। আমাদের কাউকে দাওয়াত দিলেন না যে? সরি, আসলে বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে তো। তবে আপনাদের সবাইকে অন্য একদিন দাওয়াত করে বাসায় নিয়ে যাব। আচ্ছা। বলে সবাই সবার কাছে মনোযোগ দিল। সজীবও কাজ করতে লাগলো। কিছুক্ষণ পরে রিয়ার কাছে ফোন দিল, কিন্তু রিয়া ধরলো না। মনে করলো যে সে হয়তো বিজি আছে, তাই ধরছে না। এদিকে সজীব কাজ করতে করতে আর রিয়ার কথা মনে পড়লো না। কাজ শেষ করে বিকেলে বাসায় গেল সজীব, কিন্তু বাসায় গিয়ে রিয়াকে দেখলো না। তাই রিয়ার কাছে ফোন দিল, কিন্তু তার নাম্বার বন্ধ বলছে। কি ব্যাপার, রিয়ার নাম্বার বন্ধ কেন? আর এখনো আসলো না কেন? তাহলে কি রিয়া আমাকে মিথ্যা কথা বলে চলে গেল? না না, আমি কি বলছি? সজীব আর কিছু না ভেবে তখনই বের হলো রিয়ার বাসার উদ্দেশ্যে। সজীবের বাসা থেকে রিয়ার বাসায় যেতে 2 ঘন্টা সময় লাগলো। রিয়ার বাসায় গিয়ে দেখলো তার বাসার গেটে তালা দেওয়া। তালা দেয়া কেন? তাহলে রিয়ার বাবা মা কোথায় গেল?
সজীব কিছুই বুঝতে পারছে না। তার মাথায় আস্তে আস্তে প্রেসার উঠে যাচ্ছে যে তার সাথে কি হচ্ছে। সজীব প্রায় পাগলের মতো হয়ে গেল। রিয়াকে সারা শহর খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। সজীব কি করবে ভেবে পাচ্ছে না। রিয়ার কথা মাথায় নিয়ে রাস্তা পার হচ্ছিল, তখনই হঠাৎ করে পাশ দিয়ে একটা গাড়ি বের হয়ে গেল। সেটা দেখার জন্য পিছে তাকাতে পাশ থেকে আরেকটা ট্রাক এসে সজীবকে উড়িয়ে দিয়ে গেল। সজীবের সারা শরীর দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, কিন্তু তার সেই দিকে কোনো নজর নেই। সে একটা কথাই চিন্তা করছে, যেভাবে হোক রিয়াকে খুঁজতে হবে, হয়তো তার কোনো বিপদ হয়েছে। এইসব কথা ভাবতে ভাবতে সজীব ওঠার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। আর পারবি বা কি করে, তার পা তো ভেঙে গেছে। আর তার মাথার অনেক পরিমাণে আঘাত লাগার কারণে তার মাথা ঝিনঝিন করছে। কিন্তু সে এসবের কথা চিন্তা না করে দ্বিতীয়বারের মতো আবারও উঠতে যায়, কিন্তু সে এবারও উঠে দাঁড়াতে পারে না। বাম পা ভেঙে যাওয়ার কারণে সেই পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না। আমাকে যেভাবেই হোক উঠতেই হবে। মনে মনে বলল সজীব। তারপর সে তৃতীয়বারের মতো উঠতে গেল, কিন্তু সে এবার বাম পায়ে ভর না দিয়ে ডান পায়ে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। আর ডান পায়ে কোনো সমস্যা না হওয়ার কারণে ঠিকভাবে দাঁড়াতে পারলো। তবে তার বাম পাটা ভাঁজ হয়েই থাকলো। এক পায়ে হেঁটে চললো, আর সেই পাকে টেনে টেনে হেঁচড়িয়ে চলতে লাগলো। তার উদ্দেশ্য ছিল রাস্তার ওই পাশে যাওয়ার। ওই পাশে রিয়ার এক বান্ধবী থাকে, তার কাছে যাবে। তাই সজীব দ্বিতীয়বারের মতো রাস্তা পার হওয়ার জন্য পা টেনে টেনে হাঁটতে লাগলো। এইবার সে বেশিরভাগ রাস্তা পার হয়ে চলে এসেছে। তখন দেখলো একটা গাড়ি অনেক জোরে তার দিকে আসছে। সে তাড়াতাড়ি হাঁটতে চাইলো, কিন্তু তার পায়ের জন্য জোরে যেতে পারলো না। ঠিক তখনই সে আবারও গাড়ির সাথে ধাক্কা খেলো, কিন্তু এইবার আগের বারের চেয়ে বেশি ধাক্কা খেলো সে। ধাক্কা সামলাতে না পেরে রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্ট ছিল, তার সাথে তার মাথা অনেক জোরে বাড়ি লাগে। বাড়ি লাগার সাথে সাথে সজীব অজ্ঞান হয়ে যায়। পরে তার সাথে কি হয় সেটা তার আর মনে নেই। আজ 1 বছর পরে সজীবের জ্ঞান ফিরল। সজীব চোখ খুলে দেখে তার পাশে রিয়া বসে আছে। সজীব রিয়াকে দেখে সাথে সাথে শোয়া থেকে উঠতে গেল, কিন্তু তার শরীরে বল না থাকার কারণে উঠতে পারল না। এদিকে রিয়া সজীবের জ্ঞান ফেরা দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না যে সজীব আজ 1 বছর পর তার জ্ঞান ফিরে আসবে। রিয়া ডাক্তারকে ডেকে আনলো। আবার তো বিশ্বাসই হচ্ছে না, এডি এতদিন পর আবার জ্ঞান ফিরে পাবে। সৃষ্টিকর্তা সবকিছুই পারে। রিয়ার বাবা মাও আছে। আচ্ছা, আপনারা হয়তো কিছুই বুঝলেন না কি হলো সজীবের সাথে, আর রিয়াই বা কোথায় ছিল। তাহলে চলুন ফ্ল্যাশব্যাকে 1 বছর আগে। রিয়া বাসায় যাওয়ার পরে। কি রে মামনি, তুই এতদিন কোথায় ছিলি? জানিস তোকে আমরা কত খুঁজেছি। রিয়ার মা রিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কোথায় ছিলে মামনি তুমি? আমি ঢাকা শহর কত খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। আচ্ছা বাবা মা, তোমরা আমার কথাটা আগে শোনো। কি কথা? আমি এতদিন এই শহরেই ছিলাম। কিন্তু আমি তো কোথাও পেলাম না। আচ্ছা তাহলে শোনো। তারপর রিয়ার সাথে যা যা হয়েছে সব বলল। রিয়ার কথা শুনে তারা হাসবে না রাগ করবে কিছুই বুঝতে পারছে না। মানে হলো, রিয়ার জন্য এত ভালো একটা বর পেয়েছে সেটা জেনে খুশি হবে, না রিয়াকে তুলে নিয়ে গিয়েছিল সেটা শুনে রাগ করবে। যাই হোক, তারা আর কোনো কিছু না বলল। আমি শুনে খুশি হয়েছি যে তোর বরটা অনেক ভালো, আর সব বাবা মাই চায় তার মেয়ে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিবে। বাবা, আমি সত্যি খুব ভাগ্যবান। আমরা তখন কথা বলছিলাম, হঠাৎ বাবার ফোনটা বেজে উঠল। বাবার কাছে কে যেন ফোন দিল। কি বলছেন? আমি এখনই আসছি। বাবা কি হয়েছে? তারপরে বাবার কথা শুনে আমরা তাড়াতাড়ি, কারণ বাবার এক বন্ধু অ্যাক্সিডেন্ট করে, তাই শুনে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই। আর তাড়াহুড়া করে গাড়ি ওঠার সময় আমার ফোনটা কোথায় যেন পড়ে গেল, বুঝতেই পারিনি। পরে সজীবের কাছে ফোন দিতে যেতেই ফোন আর খুঁজে পাই না। আর সজীবের নাম্বার না মনে থাকার কারণে ফোনও দিতে পারিনি। তাই ভাবলাম কাল সকালে তার সাথে কথা বলবো। কিন্তু এই একটা দিনের জন্য আমার জীবনে এমন একটা দিন নেমে আসবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আমরা হাসপাতাল থেকে রাত 9টার দিকে বাসা যাচ্ছিলাম, তখন দেখলাম রাস্তার উল্টো পাশে একটা ছেলে গাড়ির সাথে ধাক্কা খায় আর ল্যাম্পপোস্টের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে। সেটা বাবা দেখে তাড়াতাড়ি গাড়ি থামায়। কি হয়েছে বাবা? ওইখানে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে আমরা সেখানে যাই, আর গিয়ে যা দেখলাম তাতে আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। আমি পড়ে থাকা ব্যক্তিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগি, কারণ মাটিতে পড়ে থাকা ব্যক্তিটি আর অন্য কেউ না, আমার সজীব।
বাবা মা আমার এমন ব্যবহার দেখে বুঝে যায় যে এইটাই, আর অন্য কেউ না, সজীব। আর সাথে সাথে সজীবকে নিয়ে হাসপাতালে চলে আসি। তারপর ডাক্তার তাকে নিয়ে গেল। কান্না করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমার জন্য ওরা এমন হয়েছে। তোমার জন্য মানে? আমি যদি তাকে আগে থেকে ফোন দিয়ে বলে রাখতাম তাহলে আর এমন কিচ্ছু হতো না। পর্ব 11। দেখ মা, ঈশ্বর হয়তো এমন কিছুই চেয়েছেন, তাই হয়েছে। তুই চিন্তা করিস না, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখ, দেখবি তিনি সব কিছু ঠিক করে দেবে। সেইটাই যেন হয়। আমি যে তাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। হুম। আমরা কথা বলছিলাম, তখনই ডাক্তার বের হয়ে আসলো। আমি তার কাছে দৌড়ে গিয়ে বললাম, ডাক্তার, সজীবের কি অবস্থা? কেমন আছে এখনো? কি হলো ডাক্তার, কিছু বলছেন না কেন? আসলে আমরা অনেক চেষ্টাই করলাম, কিন্তু তার ফল কিছুই হলো না। ডাক্তারের আর কোনো কথা না শুনে রিয়া ওইখানে বসে পড়ে কান্না করতে লাগলো। প্লিজ এভাবে কান্না করবে না, আবার কথা তো আগে শুনুন। কি শুনবো? যে তাকে আর বাঁচানো যাবে না, এইটাই তো। কান্নার মধ্যে এই কথা উঠল। না, সেটা নয়। তাহলে কি? আসলে তার মাথায় অনেক জোরে বাড়ি লাগার কারণে তার ব্রেন ড্যামেজ হয়ে যায়, আর সে কোমায় চলে গিয়েছে। জানি না আর কখনো সে ফিরে আসতে পারবে কিনা। কান্নার মধ্যে এই কথা বলে উঠল রিয়া। ডাক্তার কথা শেষ না হতে রিয়া বসা থেকে দৌড়ে সজীবের কাছে চলে গেল। সজীবের মুখে মাস্ক দেওয়া আছে, কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। রিয়ার পেছনে পেছনে তার মা বাবাও আসলো। রিয়া তার মাকে ধরে কান্না করতে লাগলো। আমার সাথে কেন এমন হলো মা? আমি তো তাকে সত্যি ভালোবেসেছিলাম। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। কই ঠিক হলো মা? তাকে তো আমার জীবন থেকে কেড়ে নিল। না মা, যদি তোর ভালোবাসা সত্যি হয় তাহলে দেখিস ওপর আল্লাহ তোকে তোর সজীবকে ফিরিয়ে দিবেন। সেইটাই যেন হয় মা। তারপরে রিয়ার দিন গোনা শুরু হলো। আর তার বিশ্বাস ছিল যে সৃষ্টিকর্তা তার কাছে সজীবকে আবার ফিরিয়ে দিবে। আস্তে আস্তে দিন মাস সব চলে গেল, কিন্তু সজীবের কোনো কিছুই পরিবর্তন হয়নি। সবাই আশা ছেড়ে দিল যে সে আর ভালো হবে না, কিন্তু রিয়ার এখনো বিশ্বাস আছে যে সজীব আবার ভালো হয়ে উঠবে। রিয়া সৃষ্টিকর্তার ওপরে অধিক বিশ্বাস রাখার কারণে সৃষ্টিকর্তাও তার কথা শুনল। একদিন সকালে সজীবের হাত পা আস্তে আস্তে কেঁপে উঠল আর চোখ খুলল। এই দেখে রিয়া ডাক্তারকে ডেকে আনলো। আমার তো বিশ্বাস হচ্ছে না যে 1 বছর পরে কেউ আবার স্বাভাবিক হয়ে উঠতে পারে। সৃষ্টিকর্তা চাইলে সব সম্ভব। হুম। আচ্ছা, আমরা কি এখন সজীবকে নিয়ে যেতে পারি? তবে একটা কথা মনে রাখবেন, তাকে কোনো কিছুর উপরে চাপ দেবেন না। বেশি চাপের কারণে অতিরিক্ত ভাবলে মাথার সমস্যা হবে। জি আচ্ছা। এরপরে সেই গুন্ডাকে নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। ইস, এখন সে আর গুন্ডা নয়, এখন তো সে আমার বড়মশাই। তো আমার বড়মশাইকে নিয়ে বাসায় চলে আসলাম। রিয়া, মা তুই সজীবকে তো রুমে নিয়ে যা। তারপরে আমি তাকে নিয়ে আমার রুমে আসতে লাগলাম। আমি আগে আগে আর সে আমার পিছনে পিছনে। তখনই সে আমাকে ডাক দিল। রিয়া, জি। তোমাকে একটু ধরে হেঁটে যাই। তার মুখে আমার ডাক শোনার পরে আর কিছুই বলতে পারলাম না। কতদিন পর তার মুখে আমার নাম শুনি নাই। তারপর সজীব রিয়াকে ধরে হাঁটতে লাগলো। জানো রিয়া, তোমাকে কতদিন পরে আজ আবার কাছে পেলাম। আপনি কি কিছুই বুঝতে পারেননি? আমি বুঝেছি, আপনাকে তো কাছে রেখো আপনার সাথে কথা বলতে পারিনি। ইস, তাই নাকি? তাহলে আমার বউ তো আমাকে অনেক মিস করেছে। ভীষণভাবে। যদি আমি মরে যেতাম। সজীবকে কথা না বলতে দিয়ে রিয়া সজীবকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এই পাগলি, কান্না করছো কেন? আপনি এই কথা আর কখনো বলবেন না। আচ্ছা, বলবো না, তবে একটা শর্তে। কি শর্ত? এখন থেকে আমাকে তুমি করে বলতে হবে। কিন্তু। কোনো কিন্তু নয়, এখনই বলো। আচ্ছা, কাল থেকে বলবো। কাল না, এখনই বলো। আচ্ছা। রিয়া চুপ। কি হলো বলো। আপনার হাতটা কি ধরতে পারি? উফ, আবার আপনি? ও সরি, তোমার হাতটা কি একটু ধরতে পারি? নিজের বরের হাত ধরার কি পারমিশন নেওয়া লাগে? তাই তো। মাথা চুলকোতে চুলকোতে বলল রিয়া। রিয়ার এমন কাণ্ড দেখে সজীব হাসতে লাগলো। তুমি হাসছো কেন? এই যে আগে রিয়াকে দেখে।
আগে রিয়া মানে? আমার বাসায় যে রিয়া থাকতো ভয়ে ভয়ে। সেটা তো আপনার বাসায় ছিল, সরি সরি, তোমার বাসা। কিন্তু এখন তুমি আমার বাসায় আছো। তুমি কিছুই করতে পারবে না, আর আমাকেও ভয় দেখাতে পারবে না। তাই নাকি? হুম। রিয়াকে আর কিছু বলতে না দিয়ে সজীব রিয়াকে কোলে তুলে নিল। এই কি করছো? ছাড়ো, পড়ে যাবো তো। কেন পরে যাবে কেন? ডাক্তার তোমাকে বেশি কথা বলতে নিষেধ করলো না? আর তুমি আমাকে কোলে নিয়েছো, তোমার কষ্ট হবে তো। কিন্তু ডাক্তার তো আর বলেনি নিজের বউকে কোলে নেওয়া যাবে না, আর বউয়ের সাথে রোমান্সও করা যাবে না। আল্লাহ গো, কি ছিলে আমার কপালে দিলে। কেন, কি হয়েছে? এটি আমার বাসা। তো কি হয়েছে? আমাকে দেখে ভয় তো পাও একটু। আবার হাসছো? হাসবো না তো কি করব? আচ্ছা প্লিজ, তুমি আর বেশি কথা বলো না, মাথায় সমস্যা করবে। আচ্ছা কথা বলবো না, কিন্তু মুখে বলা বাদে অন্য কিছু করব। অন্য কিছু মানে? আচ্ছা তোমার রুম কোথায়? এখনো তো পৌঁছালাম না। এই যে, এটা আমার রুম। আচ্ছা ভেতরে চলো। হুম। বাবা এত সুন্দর রুম। কেন, তোমার পছন্দ হয়নি? তবে একটা জিনিস বাদে। কি সেটা? তুমি মানে? মানে এত সুন্দর রুমে তোমাকে দেখতে ফিতনির মতো লাগছে। কি বললে? আচ্ছা তোমার নীল শাড়ি আছে? আচ্ছা। আচ্ছা এক্ষুনি বের করো। নাও। আচ্ছা দাঁড়াও, দরজা আগে বন্ধ করে আসি। এবার তো বলো, কি করবে শাড়ি দিয়ে? আচ্ছা তুমি এইবার সব কিছু খুলে ফেলো। খুলে ফেলবো মানে? খুলে ফেলবে মানে আমি এখন তোমাকে শাড়ি পরাবো তাই। কি? কখনোই না। হো বুঝেছি, আগে সজীবের রূপ ধারণ করতে হবে, আর আগে সজীব হলে তোমাকে কি করবে সেটা ভালোই বুঝতে পারছো। না না, থাক, খুলছি। তারপর রিয়া সবকিছু খুলে ফেললো, আর সজীব বেচারা রিয়ার দিকে হা হা করে তাকিয়ে রইলো। কি মিস্টার, এভাবে হা করে থাকবেন নাকি? শাড়িটা পরিয়ে দিবেন। ও হ্যাঁ দিচ্ছি। তারপর সজীব রিয়াকে শাড়ি পরাতে লাগলো। শাড়ি পরা প্রায় শেষ, শুধু রিয়ার নাভি থেকে কুচিটা গুজে দিল, আর হালকা স্বাভাবিক ভাবেই রিয়ার নাভিতে একটা চুমু দিল। কিন্তু সজীব তো আর জানতো না যে রিয়া আর স্বাভাবিক নেই। রিয়ার ভিতরে একটা ঝড় বয়ে চলেছে। রিয়ার সাথে সাথে সজীবের চুল চেপে ধরে, সজীবের মাথাটা তার নাভি বরাবর চেপে ধরলো। এবার সজীবও পাগল হয়ে গেল রিয়ার ছোঁয়া পেয়ে। এবার দুজন দুজনাকে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। আর কিছুক্ষণ পরে তারা ভালোবাসার রাজ্যে হাবুডুবু খেতে চলে গেল। সকালবেলা পাখির কিচিরমিচিরের সাথে যোগ হয়েছে রিয়ার মার ডাকাডাকি। রিয়া এবার বিরক্ত হয়ে বলল, কি হয়েছে মা, ডাকছো কেন? কিছু হয়নি, তাড়াতাড়ি বাইরে আয়। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। রিয়া চোখ ডলতে ডলতে উঠে বসে বিছানা থেকে নামতে যাবে, তখনই সজীব তার হাত ধরে বলল, কোথায় যাওয়া হচ্ছে আমাকে রেখে শুনি? মা ডাকছে। আর কিছুক্ষণ থাকো না। না, আমি ফ্রেশ হতে যাচ্ছি। কিছুক্ষণ পর রিয়া ফ্রেশ হয়ে বের হলো। এই যে কিছুক্ষণ পরে এসে যেন দেখি তুমি ফ্রেশ হয়ে বসে আছো। ওকে ওকে মহারানী। রিয়া মিষ্টি একটা হাসি দিয়ে তার মার কাছে চলে গেল। এখন বলতে গেলে কাক ডাকা ভোর যাকে বলে। চারদিকে সবে সূর্যের কোমল আলো এসে ছুঁয়ে যাচ্ছে। কোমল মোলায়েম একটা আলোর ছটা এসে পড়েছে রিয়াদের বারান্দায়। কয়েকটা চড়ুই পাখি যেন নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিচিরমিচির করে আলোচনা করেই যাচ্ছে, কিন্তু কয়েকটা কাক হয়তো আলোচনা না করে তুমুল স্বরে ঝগড়া করেই যাচ্ছে। এসবের দিকে মনোযোগ কাটিয়ে পেছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। তুমি কখন এলে? এই তো, কি করছিল আমার বড়মশাই? এই তো তুমি বিহীন এক সূর্যের মায়া ভরাই অপরূপ আলো দেখছিলাম মহারানী। ও মা, গুন্ডাটা এসব বলে কি? এই কি বললে? কিছু না। এই, তুমি এখনো ফ্রেশ হওনি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। তারপর আমি ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা সেরে বসে আছি। তখনই রিয়ার মা, বাবা তোমার শরীর এখন ভালো তো? হ্যাঁ মা ভালো। আচ্ছা বাবা, তুমি কি কোথাও যাবে নাকি? হ্যাঁ মা, একটু বাইরে থেকে ঘুরে আসতে মন চাইছে আর কি। তাহলে সাবধানে যেও বাবা। তারপর বাইরে বের হতে যাব তখনই রিয়া ডাক দিল। কোথায় যাচ্ছ? ডেটিংয়ে যাচ্ছি গো, ভাবতেই কেমন যেন লাগছে। ডেটিংয়ে যাচ্ছ মানে? ডেটিংয়ে যাচ্ছি মানে ডেটিংয়ে যাচ্ছি। তুই আমাকে রেখে এখন আরেক মেয়ের সাথে ডেটিংয়ে যাচ্ছিস? দাঁড়া, তোর ডেটিংয়ের গুষ্টি মারি। আরে জান তুমি রাগ করো কেন? রাগ করবো না? তুই আরেক মেয়ের সাথে ডেটিং করবি আর আমি রাগ করবো না? মনে হয় এখন বোমা ফাটবে।
আর জান, তোমার সাথে আমি মজা করছিলাম। মজা করেছিলে না? দাঁড়াও, তোমার মজা করা বের করছি। হাতে লাঠি নিয়ে বলল রিয়া। তুমি কি চাও আমি আগের সজীবকে জাগিয়ে তুলি? তখনই ফোনটা আমার বেজে উঠলো। দেখ দেখ, মনে হয় ফোন দিয়েছে, ফোনটা ধর। আরে রিয়া, আমি তোমার সাথে মজা করছিলাম। এখন মজা না, ফোন ধর, না হলে বাড়ি দিলাম, ফোন ধর বলছি। আচ্ছা ধরছি, তাও বাড়ি দিও না বউ। হাতের বাড়ি খেলে মান সম্মান ধুলায় বৃষ্টি অন্ধকার হয়ে যাবে। কি রে, তুই এখনো ফোন ধরিস নাই কেন? তুই কি চাস আমি তোকে বাড়ি দেই? দাঁড়াও, ধরছি। হ্যালো, দেখেন আপনি রং নম্বরে ফোন দিয়েছেন। আই, ভালোভাবে কথা বল আর লাউড দে। হ্যালো আপু, আপনি কোথায় ফোন দিয়েছেন? এই, তুমি আমাকে আপু বলছো কেন? আর আজ না আমাদের ডেটিংয়ে যাওয়ার কথা? এই আপনি কে? আর আমি কখন আপনাকে বললাম ডেটিংয়ে যাওয়ার কথা? জানেন আমার বউ আছে। বাবু, কেন আমার দুষ্টুমি করছো? দেখো রিয়া, মেয়েটা মিথ্যা বলছে, আমি কিচ্ছু জানি না। তুই যদি না যেতি তাহলে বললি কেন তুই ডেটিংয়ে যাবি? আমি তো মজা করে বলেছি। কি হলো বাবু, তুমি কার সাথে কথা বলছো? এই বাবু, তুমি কি আমার উপর রাগ করছো? তুমি জানো আমি না আজকে তোমার পছন্দ করা নীল শাড়ি পরে আসবো ভেবেছি। কি মাইনকার চিপায় ফেসে গেছি। মজা কর, আরো মজা কর। সজীব, তুই এখন গেছিস। রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়ার আগে ঘন ঘন করছে। তোর অন্য মেয়ের সাথে ডেটিং করার আজকে বের করছি, দাঁড়া। এই কথা বলে রিয়া সজীবের কলার ধরে টানতে টানতে বাসার ভিতরে নিয়ে গেল। তারপর থেকে শুরু হলো স্বামীর উপর বইয়ের অত্যাচার। কেমন লাগে ডেটিং করতে? ও মা গো, বাঁচাও গো, আমার ভুল হয়েছে। সত্যি বলছি, আমি তোমার সাথে মজা করছি। তখনই একটা মেয়ে আসলো আর বলল, কেমন লাগলো দুলাভাই? কেমন লাগলো মানে? মিথ্যা বলে লাভ নেই, সবই কিন্তু দেখেছি। তার মানে তুমি সবই দেখেছো? হুম। মান সম্মান মনে হয় সব শেষ হয়ে গেল। কিছু বললেন দুলাভাই? তোমার বোনকে বলো না, আমার ভুল হয়ে গিয়েছে। আমাকে আজ আসলে দুলাভাই, এটা রিয়ার প্ল্যান করে করা, এখানে আমার কিছু করার নেই। আই, তুই যা তো এখন এখান থেকে। মেয়েটি যা বললো তা কি সত্যি? সব সত্য। তুমি আমাকে এভাবে মারতে পারলে? এ কথা বলতে রিয়া কোথায় যেন চলে গেল। আর কিছুক্ষণ পর হাতে করে মলম নিয়ে আসলো আর আমাকে মলম লাগাতে থাকলো। আমি কিছুই বুঝছি না। কেন পারবো না? তুমি যখন আমাকে কিডন্যাপ করেছিলে, বেঁধে রেখেছিলে, তখন আমার কেমন লেগেছিল জানো? তার মানে তুমি আমার সাথে প্রতিশোধ নিলে? প্রতিশোধ না, তোমাকে বুঝালাম। এভাবে জোর করে কিডন্যাপ করে বাসায় আটকে রেখে ভালোবাসা হয় না। আমার তখন কিডন্যাপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। প্যান্ট খুলো। কি উল্টাপাল্টা ডায়লগ লিখছি এখানে। প্যান্ট খুলতে বলছি, খোলো। আমি কি আমার বাবুটাকে কষ্ট দিতে পারি? তাই একটু মলম লাগিয়ে দিব। না থাক, লাগবে না। কেন লাগবে না? অবশ্যই লাগবে। আমার ব্যথা নেই। তুমি বললেই হলো ব্যথা নাই? আমি জানি না তোমার কতটা ব্যথা করছে। দেখো মোর জ্বালা, কি আর করার। তারপর মলম লাগাতে লাগলো। এতক্ষণ মেরেটারে এখন মলম লাগানি হচ্ছে। এই আস্তে, ব্যথা লাগে তো। একটু ব্যথা তো লাগবেই, কোনো টেনশন নেই, এখন সব ঠিক হয়ে যাবে। এইভাবে মলম লাগাতে লাগাতে চলে গেল একটি বছর। রিয়া, রিয়া আমার ব্লেজার কোথায়? রিয়া ড্রয়িং রুম থেকে চেঁচিয়ে বলল, বেডে। আমার ফোন কোথায়? টেবিলে। আমার ওয়াচ কোথায়? টেবিলে। আমার পারফিউম কোথায়? টেবিলে। এবার সজীব রেগে গেল। টেবিলের সামনে দাঁড়িয়ে কোমরে দুহাত রেখে দাঁতে দাঁত চেপে বলল, আমার জেল কোথায়? টেবিলে। এবার আর নিজেকে আটকে রাখতে পারল না, রুম থেকে বেরিয়ে গেল। এই মেয়ে কি বোঝে না যে সজীব তাকে কেন ডাকছে, নাকি বুঝেও না বোঝার ভান করছে? সজীব ড্রয়িং রুমে এসে দেখলো রিয়া সোফায় বসে খুব মনোযোগ সহকারে টিভি দেখছে, তাও আবার জবা। সজীব রেগে রিয়ার কাছে গিয়ে রিয়াকে আচমকা কোলে নিয়ে নিচের রুমে এসে দরজা লক করে দিল। এটা কি হলো? তুমি আমাকে এইভাবে নিয়ে আসলে কেন? যারা ভালো কথায় বোঝে না তাদের আঙুল পাকা করে বোঝাতে হয়। রিয়াকে কোল থেকে নামাতে নামাতে বলল সজীব। মানে কি দেখছিলে না আমি কাজ করছিলাম? হ্যাঁ দেখেছি, তুমি কি কাজ করছিলে। এখন একটা ভালো কাজ করো। ভ্রুকুচকে বলল রিয়া। আমাকে অফিসে 8 ঘন্টা থাকার এনার্জি দাও। ও হ্যালো,
আমি এখন কোনো এনার্জি দিতে পারবো না। গুন্ডা, তার আবার নাকি এনার্জি লাগবে। সরুন, আমার জবা শেষ হয়ে যাচ্ছে। বলে রিয়া সজীবকে সরিয়ে রুম থেকে বেরোনোর জন্য দরজা অব্দি গেল, কিন্তু বাইরে যেতে পারলো না। তার আগে সজীব রিয়ার হাত ধরে তাকে দেওয়ালে মিশিয়ে নিল। তুমি দিতে পারবে না তো কি হয়েছে, আমি তো নিতেই পারি। বলে রিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রিয়ার ঠোঁট চেপে ধরলো। রিয়াও আর বাধা দিল না, ভেসে যেতে লাগলো ভালোবাসার সাগরে। আজ সজীবের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, কারণ আজ রিয়া সজীবের কানে কানে বলবে, গুন্ডা সাহেব, আপনি বাবা হতে চলেছেন।